হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আমি হলাম ইন্দ্রনীল চক্রবর্তী। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে তোমাদের আপকামিং যে ক্লাস 11 সেমিস্টার 1-এর পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন প্রোভাইড করতে চলেছি। এমসিকিউ এক্সামে তোমরা প্রত্যেকে জানো সাজেশন বলে সেরকম কোনো জিনিস আমাদের হয় না, তাই এখানে কিন্তু ভালো পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তাই কোয়ালিটি কোশ্চেন এখানে আমাদের ম্যাটার করে। আর আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কমপ্লিট যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর বেস করে আমি তোমাদেরকে অনেকগুলো কিন্তু প্রশ্নপত্র আজকে সলভ করাবো, যেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে আছে। ইউনিট 1 কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন থেকে 20টা কোশ্চেন আছে, ইউনিট 2 প্রোগ্রামিং ফান্ডামেন্টাল থেকে 20টা প্রশ্ন আছে, এবং তোমাদের ইউনিট 3 ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট এখান থেকেও তোমাদের 20টার মতো প্রশ্ন কিন্তু আছে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন যদি ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে ইংরেজি এবং বাংলা উভয়তে লেখা আছে। তাই যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়েছো, স্পেশালি ইংরেজি ভাষাতে, ইংরেজি ভার্সানে, তোমাদের অনেকেরই পড়তে অসুবিধা হয়। ইউটিউবেও কোনো আলাদা করে কোনো টিউটোরিয়াল নেই যেখানে ইংরেজিতে পড়ানো হয়। এখানে কিন্তু এমন কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ইনস্টিটিউটে কিন্তু স্টুডেন্টদেরকে বাংলাতেও ক্লাস করাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু সেম স্টুডেন্টদেরকে ইংরেজিতেও ক্লাস করিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা নোটস, স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন ব্যাংক বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন উভয় ভার্সনকে ফলো করেই কিন্তু তৈরি করা হয়। যেমনটা দেখো এখানেও দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নে ইংরেজি বাংলা লেখা আছে, তাই ইংরেজি মিডিয়াম স্টুডেন্টরাও কিন্তু পড়তে পারবে। তোমাদেরকে সবার প্রথমেই একটা কথা বলে রাখতে চাই ভিডিও শুরুর আগেই, আমাদের এই ভিডিওতে মিনিমাম লাইক টার্গেট কিন্তু 200খানা। যদি 200টা লাইক আমাদের এই ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে এই যে পুরো যে কোশ্চেন ব্যাংকটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন ব্যাংকের পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক আছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে কিন্তু প্রোভাইড করে দেবো। বাট মনে রাখবে কন্ডিশন কি, 200খানা লাইক। আর তার জন্য এই ভিডিওটাকে তোমাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তোমাদের সকল বন্ধুদের মধ্যে যারা ক্লাস 11 সেমিস্টার 1 পরীক্ষা সেপ্টেম্বর মাসে দিতে চলেছে। ঠিক আছে, এর সাথে তোমাদেরকে আরও একটা জিনিস বলবো, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই তোমরা ইউথ কেরিয়ার হাবকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা প্রত্যেকে কে কোথা থেকে এই ক্লাসটি করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। সাথে আরেকটা জিনিসও করবে, আজকের এই ক্লাসটা তোমার কতটা ভালো লেগেছে সেটা কিন্তু রেটিংসের মাধ্যমে বোঝাবে, যেখানে 5 আউট অফ কত নম্বর তুমি আমাকে দিতে চাও অ্যাজ এ টিচার হিসেবে আজকের এই ক্লাসের জন্য সেটাও কিন্তু প্রোভাইড করবে। সবার ফার্স্ট এখানে একটু আমরা ইনস্টিটিউট সম্পর্কে বলে রাখতে চাই। আমরা হলাম ইউথ কেরিয়ার হাব, যারা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টপ লেভেল বিসিএ বিবিএ অনলাইন কোচিং সেন্টার, এবং সাথে আমাদের এখানে কিন্তু ক্লাস 11-12-এর তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের অনলাইন ক্লাসেসও কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, আমরা তোমাদের জন্য ক্লাস 11 সেমিস্টার 2 ব্যাচ লঞ্চ করব, যেহেতু অনেক 11-এর স্টুডেন্টরা বলেছিল সেমিস্টারের ব্যাচ লঞ্চ করা হোক, তো তোমাদের জন্য আমরা আপকামিং সেমিস্টার 2 ব্যাচ কিন্তু লঞ্চ করব, যে ব্যাচ তোমাদের সেমিস্টার 1 এক্সাম হয়ে যাওয়ার পরই লঞ্চ করা হবে। ঠিক আছে, আর এই সেমিস্টার 2 ব্যাচের যাবতীয় ডিটেলস তোমরা সেমিস্টার 2 ব্যাচ লঞ্চ করার টাইম পেয়ে যাবে। ব্যাচ লঞ্চের আগে আমরা ফ্রিতে ডেমো ক্লাসেসও প্রোভাইড করি, সেগুলো অবশ্যই জয়েন করবে। আপাতত যদি কোনো ডিটেলস তোমরা জানতে চাও বা কোনো কোয়ারির জন্য তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো টাইম অলওয়েজ কিন্তু রিপ্লাই দেওয়া হয়, ফোন কিন্তু ধরা হয় না যেহেতু প্রচুর স্টুডেন্ট আছে, বাট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। বাকি ভর্তি যখন শুরু হবে তখন ফোন নাম্বারও দেওয়া হবে, যাতে তুমি ফোন করে বা তোমার গার্জিয়ান ফোন করে কথা বলতে পারবে। ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমি হলাম ইন্দ্রনীল চক্রবর্তী, ইউথ কেরিয়ার হাবের ফাউন্ডার এবং সিইও, আর আমি হলাম ইউথ কেরিয়ার হাবের টেকনিক্যাল হেড ইনস্ট্রাক্টর। আমাদের ইনস্টিটিউটে যত তোমার টেকনিক্যাল কোর্সেস আছে, সেটা তোমার কলেজ লেভেলে যদি বিসিএ, এমসিএ বা তোমার বিবিএর কথা বলো, যত প্রোগ্রামিং পেপার, টেকনিক্যাল পেপার, সেগুলোর ক্লাসেস কিন্তু আমি করিয়ে থাকি। ক্লাস 11-12-এ তোমার যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স ক্লাস আছে সেগুলোও কিন্তু আমি করিয়ে থাকি আমাদের এই ইনস্টিটিউটের মধ্যে। ঠিক আছে, সমস্ত ক্লাস আমাদের কিন্তু অনলাইন প্রোভাইড করা হয়। তো ক্লাস 11 সেমিস্টার 2-এ কিন্তু তোমরা ভর্তি হতে পারো, ভর্তির ডিটেলস পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। শুরু করার আগে আরও একবার মনে করে দিতে চাই তোমাদেরকে যে আমাদের কিন্তু এখানে লাইক টার্গেট কত আছে। লাইক টার্গেট কিন্তু আমাদের এখানে 200খানা লাইক, 200টা লাইক হলেই কিন্তু এই পিডিএফটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করলাম।
সবার প্রথম এখানে আমি স্টার্ট করছি তোমাদের হচ্ছে একদম দেখো এখানে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার আছে সেই প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো প্রথম চ্যাপ্টারটা আমাদের এখানে কি আছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্লাস 11-এর সেমিস্টারে কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশন হচ্ছে আছে। আশা করি তোমরা প্রত্যেকে এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়াশোনা করেছো। আমি কিন্তু এই চ্যাপ্টারে খুব ডিটেলসে পড়াবো না, আমি এখানে কোশ্চেন সলভ করাবো, আর প্রতিটা প্রশ্ন সলভ করার টাইম আমি কিন্তু সেই প্রশ্নের এক্সপ্লেনেশনও প্রোভাইড করব, এবং প্রশ্ন সলভ করতে করতেই তোমাদের কিন্তু চ্যাপ্টারও রিভিশন আমি দিয়ে দেবো। তাই যাদের ভালো করে পড়াও আছে এবং একটা ওয়ান শট ভিডিওর মাধ্যমে রিভিশন করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যাদের কোনো কিছু পড়া নেই, একদমই বুঝতে পারছো না কি হবে, তারা কিন্তু অবশ্যই ভালো করে ফলো করবে, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন সলভ করা যাক। সবার প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, সবার প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেখানে বলেছে দি ইউনিট অফ মেমোরি ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই দি কম্পিউটার ইজ, অর্থাৎ এখানে বলা হয়েছে কম্পিউটারের যে মেমোরি ইউনিটটি সরাসরি কম্পিউটার বুঝতে পারে সেটা কোনটা আমাদের, ঠিক আছে। চারটে অপশন এখানে আমাদের কাছে দেওয়া আছে, বাইট, বিট, কেবি, ওয়াট, ঠিক আছে। তো কেবি মানে জানবে এখানে তোমার হচ্ছে বেসিক্যালি 1024 বাইটসের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, যেটা অনেক বেশি লর্জ হয়ে থাকে, ঠিক আছে। আর অপরদিকে তোমার এখানে বাইট মানে আমাদের হচ্ছে অলওয়েজ মনে রাখবে মেমোরিতে বাইট মানে আমাদের 8 বাইটস হচ্ছে অলওয়েজ হয়ে থাকে, ঠিক আছে। বাইট মিনস আমাদের অলওয়েজ 8 বাইটস, অ্যাকচুয়ালি নয়, ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি বিটস হয়ে থাকে। এখানে আমাদের বাইট মানে তোমার 8 বিটসের কথা বলা হচ্ছে, কারণ বাইট মানে এখানে কি বলছে 1 বাইট। তো 1 বাইট ইকুয়াল টু হাউ মেনি বিটস, এটা অনেক সময় কিন্তু এমসিকিউতে প্রশ্ন থাকে যে 1 বাইট ইকুয়াল টু হাউ মেনি বিটস, কতগুলো বিটস। অ্যান্সার হচ্ছে 1 বাইট হচ্ছে ইকুয়াল টু আমাদের 8 বিটস হচ্ছে হয়ে থাকে। আর 1 কেবি মানে কত, 1 কেবি মানে 1024 বাইটস হচ্ছে আমাদের হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 1 কেবি আমাদের, ওকে। আর বাকি তোমার এখানে ওয়াট মানে আমাদের হচ্ছে বেসিক্যালি গ্রুপ অফ তোমার হচ্ছে বিটসের কথা বলা হচ্ছে, আর গ্রুপ অফ বিটস কিন্তু আমার এখানে এটা রিলেভেন্ট না এই প্রশ্নটার সাথে। আমাদের এখানে যেটা বলা আছে মেমোরির সব থেকে ক্ষুদ্রতম ইউনিট কোনটা, তো সব থেকে ক্ষুদ্রতম মেমোরি ইউনিট কিন্তু অলওয়েজ আমাদের বিট হয়ে থাকে, কারণ এখানে 1 বিট মানে তোমার ইকুয়াল টু 1 বিটই হয়, 1 বিট কখনো ইকুয়াল টু 1 বাইট বা 1000 বাইটস কোনো কিছু হয় না। তো সব থেকে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে এখানে আমাদের 1 বিট হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আশা করি প্রথম প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। তাহলে চলো এবার কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আমরা করব, ভেরি ইজি প্রশ্ন। কি বলেছে, উইচ মেমোরি ইজ ভোলাটাইল, নিচের কোনটি একটি ভোলাটাইল মেমোরি। তো সবার প্রথমে এখানে বুঝতে হবে ভোলাটাইল শব্দের অর্থ কি। ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে এমন একটা মেমোরি লোকেশন যেখানে তুমি যদি কোনো কিছু তোমার ধরো স্টোর করো, সেই জিনিসগুলো তোমার পার্মানেন্ট থাকে না। তুমি যে সিস্টেম বন্ধ করবে, কম্পিউটার বন্ধ করবে, অথবা তুমি যে সফটওয়্যারটাকে বন্ধ করবে, তৎক্ষণাৎ তোমার কি হবে, সেই যে মেমোরিটা আছে সেই মেমোরিটা তোমার ইরেজ হয়ে যাবে। এই ধরনের মেমোরি ফাংশনালিটিকে আমরা ভোলাটাইল বলে থাকি। আর এটার যে ভাইস ভার্সা আছে, যেখানে তোমার হচ্ছে জিনিসটা পার্মানেন্ট তোমার স্টোর থাকে ইভেন কম্পিউটার বন্ধ করার পরও, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি তোমার এখানে নন ভোলাটাইল, ঠিক আছে। কি বলি, নন ভোলাটাইল বলি। তো এখানে আমার বলা হয়েছে ভোলাটাইল মেমোরি কোনটা, ভোলাটাইল মেমোরি হচ্ছে অলওয়েজ আমাদের কিন্তু এখানে র্যাম হয়ে থাকে, তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। র্যামের ফুল ফর্ম কি, র্যামের ফুল ফর্ম হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে র্যামের ফুল ফর্ম। রম কি, রম হচ্ছে কিন্তু এখানে আমাদের নন ভোলাটাইল এক্সাম্পল, যেখানে রমের মধ্যে তোমরা হচ্ছে রিড অনলি মেমোরি দেখতে পাও। যদি ফুল ফর্মের কথা বলি, আমি এখানে আর লিখলাম না, মুখে শুনে নাও, রিড অনলি মেমোরি। আর রমের মধ্যে আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে এসএসডি, হার্ড ডিস্ক এইগুলো হচ্ছে পড়ে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রমের মধ্যে আমার এসএসডি হার্ড ডিস্ক পড়ে না, রমটাও আমার এক প্রকারের ইন্টারনাল মেমোরির মধ্যেই পড়ে, বাট এটা তোমার নন ভোলাটাইল হয়ে থাকে। আর সেকেন্ডারি স্টোরেজ, আমাদের স্টোরেজ দুই প্রকার হয়, একটা সেকেন্ডারি আর আরেকটা হচ্ছে তোমার এখানে প্রাইমারি স্টোরেজ। প্রাইমারি মানে তোমার এখানে র্যামের কথা বলা হয়েছে, সেকেন্ডারির মধ্যে তোমার হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে, বা তোমার এসএসডি যে থাকে সেগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর ক্যাশে মেমোরির যদি কথা বলি, ক্যাশে মেমোরি কিন্তু আমাদের বেসিক্যালি তোমার একটা ক্ষুদ্রতম মেমোরি সাইজ হয়, আর এটা বহুত ফাস্ট তোমার হয়, ঠিক আছে। আর এটা বেসিক্যালি আমার তোমার হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এটা একটা স্পেশাল টাইপ অফ মেমোরি লোকেশন আমাদের হয়ে থাকে, যেটা বহুত ফাস্ট হয়, ঠিক আছে। তো এটা গেল আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা প্রশ্ন 3 হচ্ছে দেখব। প্রশ্ন 3 কি বলেছে,
উইচ অফ দি ফলোয়িং ইজ নট আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, নিচের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নয়? তো চারটে অপশন, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, র্যাম, ডিভিডি। তো হার্ড ডিস্ক সেকেন্ডারি স্টোরেজ, পেন ড্রাইভও সেকেন্ডারি স্টোরেজ, ডিভিডিও সেকেন্ডারি স্টোরেজ, বাট র্যাম হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ডারি না, র্যাম হচ্ছে আমাদের এখানে প্রাইমারি মেমোরি হয়ে থাকে। তার মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 কি বলেছে? আর সুপার কম্পিউটার ইজ মেনলি ইউজড ফর, সুপার কম্পিউটারকে প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়, এটা প্রশ্ন 4-এ বলেছে। চারটে অপশন, ওয়ার্ড প্রসেসিং মানে নর্মাল এমএস ওয়ার্ড তুমি যে ইউজ করছো, একদমই না, ঠিক আছে। পার্সোনাল ইউজের কাজকর্মে আমরা কেউ সুপার কম্পিউটার কোনোদিনও ব্যবহার করি না। ওয়েব ব্রাউজিং মানে নর্মাল ইন্টারনেট, তার জন্য সুপার কম্পিউটার লাগে না, মোবাইলেই কাজ হয়ে যায়। সুপার কম্পিউটারের অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় আমাদের কমপ্লেক্স লেভেলের যে সাইন্টিফিক ক্যালকুলেশন থাকে তার জন্য, তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এখন এখানে তোমরা প্রত্যেকে বলবে যে স্যার কমপ্লেক্স লেভেলের সাইন্টিফিক ক্যালকুলেশন এখানে কোনগুলো আছে? তো কমপ্লেক্স লেভেলের সাইন্টিফিক ক্যালকুলেশন হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের যেমন তোমার ধরো স্পেস রিসার্চ, ঠিক আছে, মহাকাশ গবেষণা যে সংস্থা আছে সেখানে যত কম্পিউটারের ইউজ হয় সেগুলো কিন্তু আমার এখানে তোমার সুপার কম্পিউটার হয়ে থাকে। তো স্পেস রিসার্চ একটা গেল, তারপর তোমার পরমাণু গবেষণা কেন্দ্রগুলো যে আছে, নিউক্লিয়ার টেস্টিং, এগুলোতে তোমার সুপার কম্পিউটার ইউজ হয়। ডিফেন্স সিস্টেম, সেখানে সুপার কম্পিউটার ইউজ হয়। তো যত প্রকারের সাইন্টিফিক ক্যালকুলেশন এবং এক্সট্রিম হাই লেভেলের যত কম্পিউটেশনাল টাস্ক থাকে সেখানে কিন্তু আমরা সুপার কম্পিউটার দেখতে পাই, ঠিক আছে। তো এটা গেল কোশ্চেন 4। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? উইচ টাইপ অফ সফটওয়্যার ট্রান্সলেট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমার লাইন বাই লাইন কোডকে হচ্ছে ট্রান্সলেট করা হচ্ছে। তো আমাদের কোড, তোমার সোর্স কোড হচ্ছে দুই রকম ভাবে তোমার হচ্ছে ট্রান্সলেট হয়, ঠিক আছে। এক হচ্ছে তোমার এন্টায়ার যে সোর্স কোড থাকে সেই পুরো সোর্স কোডটাই তোমার ট্রান্সলেট হয়ে যায়, ঠিক আছে, যেটা বেসিক্যালি আমরা হচ্ছে কম্পাইলারের ক্ষেত্রে দেখতে পাই। কম্পাইলার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে পুরোটা স্ক্যান করে তারপর সেটাকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আর আরেক প্রকারের তোমার হচ্ছে এখানে তোমার ট্রান্সলেটার থাকে যারা কি করে লাইন বাই লাইন, যে ধরো এতগুলো লাইন বাই লাইন কোড লেখা আছে, তো এক্ষেত্রে প্রথম লাইনের কোডটা চেক করা হবে, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্টারপ্রেটারের কাজ হয়ে থাকে, ঠিক আছে। আর এখানে প্রশ্নে কি বলেছে? এখানে প্রশ্নে বলেছে নিচের কোন সফটওয়্যারটি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লাইন বাই লাইন কোডের মাধ্যমে এক্সিকিউট করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার কিন্তু হয়ে থাকবে। কম্পাইলার পুরো সোর্স কোডকে কিন্তু কনভার্ট করে। অ্যাসেম্বলারও তোমার কিন্তু একটা ট্রান্সলেটার, কিন্তু অ্যাসেম্বলার হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে তোমার অলওয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কনভার্ট করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামকে কিন্তু অ্যাসেম্বলার লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে না। আর লোডার হচ্ছে আলাদা একটা সফটওয়্যার যেটা বেসিক্যালি আমরা কম্পাইলারের মধ্যে পাই। লোডারের কাজ হচ্ছে তোমার যে বেসিক্যালি প্রোগ্রাম ফাইলটা আছে, সি ল্যাঙ্গুয়েজ বলো বা পাইথন ল্যাঙ্গুয়েজ বলো, সেই প্রোগ্রাম ফাইলটা আমার কোথায় স্টোর থাকে? সেই প্রোগ্রাম ফাইলটা আমার সেকেন্ডারি মেমোরিতে স্টোর থাকে, তার মানে হার্ড ডিস্ক। আর আমরা প্রত্যেকে কম্পিউটারের একটা বেসিক কনসেপ্ট কি জানি, যে আমাদের যে কোনো জিনিস যদি কম্পিউটারে অন করতে হয় সেটাকে সবার প্রথম তোমার কি করতে হবে? র্যামের ভেতরে আমার মেমোরি অ্যালোকেট করতে হবে। তো র্যামের ভেতরে এই মেমোরি অ্যালোকেশনের কাজটা কে করে থাকে? এখানে লোডার হচ্ছে করে থাকে। লোডারের কাজ তোমার প্রোগ্রাম ফাইলকে হার্ড ডিস্ক থেকে লোড করে র্যামের ভেতরে মেমোরিটাকে অ্যালোকেট করে দেওয়া, যাতে সেই প্রোগ্রাম ফাইলটা আমাদের হচ্ছে এক্সিকিউট হতে পারে। তো লোডারের সাথে এখানে ট্রান্সলেশনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে আশা করি প্রশ্ন 5-এর অ্যান্সার তোমরা প্রত্যেকে ভালোভাবে পেয়ে গেছো। যদি ভিডিওটা এখনো অবধি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোথা থেকে ক্লাস দেখছো এবং ক্লাসটা কেমন লাগলো, 5 আউট অফ কত রেটিংস দেবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। চলো প্রশ্ন 6 এবার দেখবো। অপারেটিং সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ, অপারেটিং সিস্টেম কিসের উদাহরণ? অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউটিলিটি, ফার্মওয়্যার। তো অপারেটিং সিস্টেম হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের তোমার অপশন বি সিস্টেম সফটওয়্যারের হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যদি এক্সাম্পল বলি তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল, এক্সেল হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল। ইউটিলিটি সফটওয়্যারের যদি কথা বলি তাহলে আমাদের সিস্টেমে যত তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে এগুলো তোমার হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখবে তোমার ডিস্ক ক্লিন আপ বলে হচ্ছে তোমার একটা উইন্ডোজে প্রি বিল্ট একটা সফটওয়্যার পাওয়া যায় যার মাধ্যমে যে কোনো ডিস্কের ক্যাশে মেমোরিগুলোকে ক্লিন করা যায়, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে।
আর ফার্মওয়্যার হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার এক প্রকারের এমবেডেড সফটওয়্যার। কি বললাম? এক প্রকারের এমবেডেড সফটওয়্যার, যেটা আমরা মাদারবোর্ডের যে বায়োএস থাকে সেই বায়োএস সিস্টেমের মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পাই এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেন 6 হচ্ছে কমপ্লিট হলো। ওকে, চলো এবার হচ্ছে আমরা কোশ্চেন 7 দেখব। 7 কি বলেছে? উইচ অপারেটিং সিস্টেম অ্যালাউস মাল্টিপল ইউজার টু ওয়ার্ক অ্যাট দি সেম টাইম? কোন অপারেটিং সিস্টেমটা এখানে মাল্টিপল ইউজারকে সেম টাইমে কাজ করতে সাহায্য করে? 4টে অপশন: সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, মাল্টি প্রসেসিং, রিয়াল টাইম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টি ইউজার হয়ে থাকবে। মাল্টি ইউজার যে বেসিক্যালি আমাদের ওএসগুলো হয়ে থাকে সেগুলো তোমার হচ্ছে অ্যাট এ টাইম মাল্টিপল ইউজারকে একসাথে কাজ করতে দেয়। যেমন এখানে বিগেস্ট এক্সাম্পল তোমার হচ্ছে ইউনিক্স অথবা লিনাক্স যে আমাদের সার্ভার থাকে তার মধ্যে। তো এইগুলো তোমরা বেসিক্যালি কলেজে উঠলে ভালো করে বুঝতে পারবে, এখন অত বোঝানোর এখানে বিষয় নেই। বাট ইউনিক্সও কিন্তু একটা আমাদের ওএস সার্ভার, যেটা আমাদের বেসিক্যালি সি প্রোগ্রামিং দিয়ে তৈরি হয়েছিল, মানে এই ইউনিক্স থেকে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং ডেভেলপ করা হয়েছিল, সরি। আর এখানে এই যে ইউনিক্স বা লিনাক্সের যে সার্ভার থাকে, এখানে একটা ওএস এর মধ্যে অ্যাট এ টাইম মাল্টিপল ইউজার তোমার কাজ করতে পারবে, বিকজ এগুলো সার্ভারের মধ্যে রান হয় আর সার্ভার যে কেউ অ্যাক্সেস করতে পারে, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? সিঙ্গেল ইউজার কম্পিউটার হচ্ছে যেগুলো বেসিক্যালি ওয়ান ইউজার ইউজ করতে পারে, যেমন আমি যে কম্পিউটারটা ইউজ করছি এটাকে আমি অ্যাট এ টাইম আমি ইউজ করতে পারবো, অন্য কেউ পারবে না, ঠিক আছে? মাল্টি প্রসেসিং আলাদা। মাল্টি প্রসেসিং মানে যেখানে তোমাদের মাল্টিপল সিপিইউ হচ্ছে ব্যবহার হয়, ঠিক আছে? এখানে মাল্টি প্রসেসিং মানে অনেক স্টুডেন্টই মনে করে যে মাল্টিপল ইউজারের কথা বলা হচ্ছে, বাট মাল্টিপল ইউজার কিন্তু নয়, এটা কমপ্লিটলি রং। এখানে মাল্টি প্রসেসিং মানে মাল্টিপল সিপিইউর কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা মাল্টি প্রসেসিং বলে থাকি। এটা কিভাবে বুঝতে পারবে? তুমি দেখবে যখন ল্যাপটপ কেনো, কম্পিউটার কোনো একটা জিনিস দেখবে, তোমরা দেখতে পাও প্রত্যেকে যে 3 কোর, 5 কোর, 6 কোর, হেক্সা কোর, কোয়াড কোর প্রসেসর। এই যে কোর, এই কোর মানে কি? এই কোরগুলোই মাল্টি প্রসেসিংকে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এরপর তোমার রিয়াল টাইম ওএস। রিয়াল টাইম ওএস মানে যেখানে ইমিডিয়েট রেসপন্স আমরা পেয়ে থাকি, এখানে তোমার হচ্ছে কোনো প্রকারের রেসপন্স লেট হয় না। যেমন তুমি রিয়াল টাইম ওএস হচ্ছে তুমি দেখতে পারবে এটিএম মেশিনের মধ্যে, তোমার এসির মধ্যে, রেফ্রিজারেটরের মধ্যে, এগুলোর মধ্যে আমরা রিয়াল টাইম ওএস দেখতে পাই, যেখানে ইমিডিয়েট রেসপন্স হচ্ছে আমাদের লাগে, ঠিক আছে? একটু এদিক ওদিক হলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে, এটা হচ্ছে রিয়াল টাইম হয়, ঠিক আছে? এরপর চলো আমরা হচ্ছে এখানে কোশ্চেন 8 দেখব। দি কমান্ড এলএস ইন লিনাক্স ইজ ইউজড ফর। তো লিনাক্সে আমার এলএস কমান্ডের কাজ কি? লিনাক্সে এলএস কমান্ডের কাজ হচ্ছে সমস্ত প্রকারের ফাইল এবং ডাইরেক্টরিজ যে থাকে সেগুলোকে আমাদের লিস্ট করা। যত তোমার লিনাক্স সিস্টেমের মধ্যে বা তোমার কারেন্ট এক্সিস্টিং সিস্টেমে যত তোমার কাছে ডাইরেক্টরি বা লিস্ট থাকবে, ফাইল থাকবে, সেগুলোকে যদি পরপর লিস্টিং করতে চাও তাহলে তোমার এখানে হচ্ছে এলএস কমান্ড আমাদের লিখতে হয়। আর ফাইলকে যদি ডিলিট করতে চাও, আমি এখানে লিখে রাখছি, তাহলে তোমার আরএম কমান্ড হচ্ছে ব্যবহার করতে হয়, ঠিক আছে? প্রোগ্রামকে যদি কম্পাইল করতে চাও তাহলে জিসিসি কমান্ড অথবা মেক কমান্ড ব্যবহার করতে হয়। ডাইরেক্টরিকে যদি চেঞ্জ করতে চাও তাহলে সিডি কমান্ড হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়, সিডি দেন তোমার ডট দিয়ে হচ্ছে আমরা ডাইরেক্টরিকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা কোশ্চেন 8 গেল। নেক্সট হচ্ছে এখানে আমরা দেখবো এবার 1 কিলোবাইট মানে কত? এটা আগেই করেছিলাম। 1 কিলোবাইট মানে আমাদের হচ্ছে এখানে 1024 বাইটস হচ্ছে হয়ে থাকে। অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কি আছে, এখানে একটা বাইনারি নাম্বার দিয়েছে যেটাকে ডেসিমেলে কনভার্ট করতে বলেছে। তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন আশা করি প্রত্যেকের মনে আছে, ঠিক আছে? তো সিম্পল প্রসেস আমাদের এখানে আছে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার, ঠিক আছে? তো আশা করি এই টেকনিকটা তোমরা প্রত্যেকে জানো। দেন এখান থেকে তোমরা এবার অ্যান্সার বলো 1 2 3, ঠিক আছে? প্লাস জিরোগুলো আমার এখানে ধরার দরকার নেই, তো জিরোগুলো হবে না, সো এটা হচ্ছে 1 2 1। তাহলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 একে 2, 8 আর 2 কত হয়? 9 10। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি হবে, ঠিক আছে? ইজি প্রশ্ন ছিল, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে আমাদের বার করতে বলেছে। তো হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে, হেক্সাডেসিমেল নাম্বারে আমাদের এ হচ্ছে মানে কি? এ হচ্ছে মানে তোমার এখানে আমাদের হচ্ছে 10, ঠিক আছে? বি হচ্ছে তোমার এখানে 11, সি হচ্ছে তোমার এখানে আমাদের বেসিক্যালি তোমার হচ্ছে 12, আর ডি হচ্ছে তোমার এখানে 13, ই হচ্ছে তোমার এখানে আমাদের 14, আর এফ হচ্ছে তোমার এখানে আমাদের 15। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা বেসিক্যালি তোমাদের হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে? তাহলে এখন এখানে কি দিচ্ছে? 2 5, ঠিক আছে? এই যে কি আছে? 2 আর এফ আছে, সরি 5 না, এফ আছে। তো 2F কে তোমার এখানে হচ্ছে করতে বলছে।
তো এটা আমরা কিভাবে করব 2f কে করার জন্য, তো 2f কে করা এটা ভেরি সিম্পল, যে এখানে আমার হচ্ছে সিম্পল তোমার যেটা করতে হবে, এখানে যেহেতু তোমাকে এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে দিয়েছে, তো তোমার সিম্পল প্রসেস এই যে এইটাকে তোমাকে হচ্ছে কি করতে হবে 16 পাওয়ার 0, আর এটা হচ্ছে 16 ইন্টু 1, ঠিক আছে, এটা 16 ইন্টু 1। দেন তাহলে এখন তোমার এখানে কি হচ্ছে, এখন তোমার এখানে 2 ইন্টু 16 1 প্লাস এফ, এফ মানে কত, এফ মানে এখানে হচ্ছে আমার 15 ইন্টু 16 0, ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে এখন তোমার এখানে হচ্ছে 16 একে 16ই হয়, তো 2 6 দুগুণে 12, 12 2 12 2 হাতে 1, 2 একে 2 3, ঠিক আছে, 16 দুগুণে 32 আসছে। আর এটা কত আসবে তাহলে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে, আর এটা বেসিক্যালি কত আসবে 16 ইন্টু 0 করলে আমাদের কত হয়, 16 ইন্টু 0 করলে আমাদের হচ্ছে 1 হয়, ঠিক আছে, এটা রেজাল্ট কিন্তু 1। তাহলে 15 ইন্টু 1 করলে কত 15, দেন 32 যোগ 15 করলে কত হয় 5 আর 2 6 7, 3 আর 1 4, তার মানে 47 হচ্ছে রাইট অ্যান্সার। সো এটা হচ্ছে অপশান বি আমাদের, ঠিক আছে, যে 47 এখানে আমাদের হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে আরও কয়েকটা তোমার এখানে দিচ্ছি হেক্সাডেসিমেল থেকে, এইগুলো সেগুলো তোমরা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে করবে। তো আমি এখানে হচ্ছে হোমওয়ার্কটা লিখে দিলাম, ঠিক আছে। হোমওয়ার্ক কি, আমি এখানে তোমাকে দিচ্ছি এই নাম্বারটা FA 8.2, দ্বারা আমি একটু আমার খাতা দেখে তোমাদেরকে বলছি, ঠিক আছে। এইটাকে তোমরা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করবে, ঠিক আছে। আরেকটা তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে 2DF, এইটাকেও তোমরা কি করবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করবে, ঠিক আছে। অ্যান্ড দেন তোমাদেরকে আরেকটা আমি এখানে দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে তোমার এখানে যে ধরো তোমার কাছে আছে 725, এইটাকে তোমরা কি করবে ডেসিমেল থেকে প্রত্যেকে হচ্ছে হেক্সাডেসিমেলের মধ্যে কনভার্ট করবে। তাহলে প্রথমটা হচ্ছে তোমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, সেকেন্ডটাও হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, 3 নম্বরটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করবে। আর এর অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আমার 11 নম্বর কমপ্লিট। পরবর্তী আমাদের 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে আমাদেরকে বলছে তোমার বিসিডি কোডে কনভার্ট করতে বলছে। এখানে তোমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, এই যে এই ডেসিমেল নাম্বারটাকে তোমাকে বিসিডিতে কনভার্ট করতে বলছে। তাহলে এখন বিসিডিতে কিভাবে কনভার্ট করব, কিভাবে, এই ডেসিমেল নাম্বারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারে তুমি কি করো, সিম্পল এখানে বাইনারি বার করো। কোন রুলসে বার করবে, 8421 এই রুলসে বার করবে, ঠিক আছে। তো 8421 রুলসে যখন এখানে আমরা বাইনারি বার করব, তখন সেটা কিভাবে আমরা বার করব, সিম্পল এই যে 2 তোমার 8 4 2 1 মধ্যে কতগুলো সংখ্যাকে যোগ করলে 2 আসবে, কেবলমাত্র 2 এর মাধ্যমে 2কে পাবে। তো যার মাধ্যমে পাবে তার তলায় 1 লেখো, বাকি ডিজিটগুলো তলায় 0 বসিয়ে দাও। তাহলে এটা তুমি হচ্ছে 2 এর ক্ষেত্রে পেয়ে গেলে। 5 এর ক্ষেত্রে এবার লজিকটা বোঝো, 5 8 4 2 1 মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মাধ্যমে 5কে তুমি পাবে, তুমি এখানে হচ্ছে কেবলমাত্র 5কে পাবে, তোমাদের হচ্ছে 4 আর 1 এই দুটো সংখ্যার মাধ্যমে কেবলমাত্র 5কে হচ্ছে পাবে। তাহলে তুমি কি করো, এখানে 4 তলায় হচ্ছে 1 বসাও, আর এখানে 1 তলায় 1 বসাও, বাকি জায়গাগুলো 0 বসিয়ে দাও। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, অনেক স্টুডেন্ট আশা করি জানো, কারণ অনেক টিচাররা এটা শিখিয়ে থাকে। যদি না শেখা থাকে তাহলে এখান থেকে ভালো করে শিখে নাও। এই টেকনিকটার মাধ্যমে কিন্তু অনেক ইজিলি তুমি যে কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কিন্তু কনভার্ট করতে পারবে, ঠিক আছে। দেন এইটা যেই হয়ে যাবে, এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে এই সংখ্যাগুলোকে একসাথে লিখতে হবে। সবার প্রথম তোমার হচ্ছে 2 তুমি লিখবে, 2 কি আছে 0 0 1 0, তারপর 5 লিখবে যেটা হচ্ছে 0 1 0 1, আর এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ এটাই তোমার বিসিডি কনভার্সন। তাহলে এখন দেখো এই অপশনটা কোথায় আছে, এই যে অপশন এ তে আছে। সো এ ইজ দি কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে, ঠিক আছে। তো কোশ্চেন 12 আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 13 হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। 13 কি বলেছে, উইচ ইজ নন ওয়েটেড কোড, এখানে কোনটা আমাদের নন ওয়েটেড কোড, অ্যান্সার হচ্ছে অপশন সি, গ্রে কোড হচ্ছে আমাদের নন ওয়েটেড কোড হয়ে থাকে। 8421 এর যদি কথা বলি, এইটা আমাদের হচ্ছে ওয়েটেড পজিশনাল কোড হয়। 8421 ওয়েটেড পজিশনাল কোড হয়ে থাকে। এবং শুধু ওই 8421 নয়, আমাদের এই যে বিসিডি কোডও যে আছে, বিসিডিও কিন্তু আমাদের ওয়েটেড পজিশনাল কোড হয়, ঠিক আছে। আর অ্যাসকাই কোনো কোড হয় না, এটা বেসিক্যালি তোমার ক্যারেক্টার এনকোডিং হয়ে থাকে, যেটা আমার প্রোগ্রামিংয়ে ব্যবহার হয়। ক্যারেক্টার এনকোডিং, ক্যারেক্টার এনকোডিং মানে কি, এই যে কিবোর্ড থেকে তুমি ধরো এ বাটন প্রেস করছো, বি প্রেস করছো, 2 প্রেস করছো, 5 প্রেস করছো,
এই যত কিবোর্ড থেকে যে অ্যালফাবেট প্রেস করছো এগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারকে বোঝানোর জন্য একটা স্পেশাল টাইপ অফ ক্যারেক্টার এনকোডিং থাকে যেগুলো কিবোর্ড লেটারকে সেই স্পেসিফিক ক্যারেক্টার এনকোডিং এর মধ্যে কনভার্ট করে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসকাই ভ্যালু। আমেরিকান স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ সামথিং কিছু একটা ফুল ফর্ম আছে, গুগল থেকে তোমরা দেখে নিতে পারো, নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন 13 আমাদের কমপ্লিট হলো। ওকে, চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14, আর এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন 14-এ আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এখানে একটা ডেসিমেল নাম্বার আছে যেটা কিন্তু নেগেটিভ ডেসিমেল নাম্বার, আর এই নেগেটিভ ডেসিমেল নাম্বারের আমাদের হচ্ছে 8 বিট ইকুইভ্যালেন্ট রেজাল্ট বাইনারিতে বার করতে বলেছে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। তো আমি এরকমই যখন দেখব নেগেটিভ আর পজিটিভ দুটোর মধ্যে পার্থক্য কি আছে সিম্পল ভালো করে বোঝো, নেগেটিভটা সলভ করতে পারলে পজিটিভটা সলভ করা ভেরি ইজি। যখনই কোনো নেগেটিভ নাম্বার তোমাকে এরকম দেবে এবং তার হচ্ছে কমপ্লিমেন্ট বার করতে বলছে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে, তুমি কি করবে, সবার প্রথম এই যে নেগেটিভ নাম্বারটা আছে নেগেটিভ নাম্বারের পজিটিভ নাম্বারটা নেবে, আর সেই পজিটিভ নাম্বারে তুমি এখানে কি করবে, সিম্পল তোমার হচ্ছে বাইনারি ভ্যালুটা বার করবে। বাইনারি ভ্যালুটা এগেন কিভাবে বার করতে পারবে, শর্টকাট টেকনিক 8 4 2 1। এখন কোন দুটো সংখ্যাকে বা কোন সংখ্যাগুলোকে যোগ করলে আমি হচ্ছে 9কে পাবো, 8 এবং 1কে যোগ করলে, তাহলে 8-এর তলায় 1 বসাবো, 1-এর তলায় 1 বসাবো, বাকি দুটো আমি হচ্ছে 0 হচ্ছে এখানে করে দেবো। তাহলে কি হলো 1 0 0 1 হচ্ছে আমার এখানে তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে কি আসলো, এটা হচ্ছে আমার কাছে তোমার পজিটিভ 9-এর বাইনারি ইকুইভ্যালেন্ট আসলো। এবার এখানে বলেছে 8 বিট ইকুইভ্যালেন্ট করতে, তো আমি এখানে কি করব, লেফট সাইডে তোমার আরো 4টে 0 অ্যাড করে দেব, এতে তোমার হচ্ছে কোনো প্রবলেম হয় না। তাহলে কি হলো এখানে, এখন এটা 8 বিট ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এখন এই যে পুরো রেজাল্টটা আছে এই পুরো রেজাল্টটার 1s কমপ্লিমেন্ট বার করব কিভাবে, 0কে 1-এ কনভার্ট করব, 1কে 0-তে কনভার্ট করব। তো যত 0 আছে সেগুলো তোমার 1-এ কনভার্ট হয়ে যাবে, যত 1 আছে সেগুলো 0-তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে করে দিলাম। এবার এই 1s কমপ্লিমেন্টের আমি 2s কমপ্লিমেন্ট বার করব, কিভাবে বার করব, সিম্পল এর সাথে তোমার হচ্ছে +1কে অ্যাড করব, আর এখানে যে অ্যাডিশনটা হবে সেটা হচ্ছে বাইনারি অ্যাডিশন হবে আমাদের। ঠিক আছে, তো 0 আর 1 বাইনারিতে অ্যাড করলে কি হয়, সাম হচ্ছে আমার কাছে এখানে 1 আসে, হাতে কোনো ক্যারি থাকে না, তো তারপর তোমার যা যা আছে সবকিছু তোমার হচ্ছে সেম ভাবে বসে যাবে, এবং এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো ফাইনাল অ্যান্সার তাহলে কি আসছে 1 1 1 1, এই যে 1 1 1 1, দেন তোমার এখানে হচ্ছে আমাদের কাছে কি আছে 0 1 1 1, তার মানে এই যে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে নেগেটিভ নাম্বারে যদি 2s কমপ্লিমেন্ট বার করতে দেয়। যদি এটা নেগেটিভের জায়গায় ধরো পজিটিভ 9 হতো তাহলে কি করতে, তাহলে তোমরা হচ্ছে সিম্পল এই যে জায়গাটা, তাহলে তুমি সিম্পল ভেরি সিম্পল, তাহলে পজিটিভ 9-এর তোমার হচ্ছে বাইনারি ভ্যালু, বাইনারির 1s 1s-এর 2s। ঠিক আছে, ব্যাস তোমার হচ্ছে হয়ে গেল এখানে, আর কিচ্ছু না আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার, কোশ্চেন 14 তোমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার চলো কোশ্চেন নাম্বার 15 আমরা করব, উইচ এনকোডিং স্কিম সাপোর্টস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে বলেছে কোন এনকোডিং স্কিমটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। ঠিক আছে, তো এখানে আমাদের বেসিক্যালি যে এনকোডিং স্কিমটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে সেটা হচ্ছে ISC11। ISC11 হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার ইন্ডিয়ান ফুল ফর্ম যদি বলি এখানে ISCII, তো আমি একবার গুগল করে এখানে দেখিয়ে দিচ্ছি, আমার এই মুহূর্তে রাইট নাও মনে নেই। ঠিক আছে, ফুল ফর্ম, ঠিক আছে, তো এটার ফুল ফর্ম হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তুমি দেখো এখান থেকে দেখতে পারো, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান যে আমাদের যত স্ক্রিপ্টস আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার এই স্ট্যান্ডার্ড ফর্মটার মধ্যে পাবে, যেখানে তোমার কাছে হিন্দি থেকে শুরু করে বেঙ্গলি এভরিথিং আছে। ঠিক আছে, আর অ্যাসকাইটা হচ্ছে আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, আর ইউনিকোড হচ্ছে আমাদের গ্লোবাল হয়ে থাকে, যেটা তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর্মকে সাপোর্ট করে না। আর এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে IBM এর ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা তোমার মেন ফ্রেম, নট এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এটা গেল কোশ্চেন 15। এবার চলো আমরা আরও একটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করবো, এটার আমার অ্যান্সার খাতায় লেখা আছে, তো আমি খাতা দেখেই তোমাদেরকে বলছি। ঠিক আছে, ওকে, তো 16 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের এখানে ডি মর্গ্যান থিওরিয়াম, আমাদেরকে এখানে ডি মর্গ্যান থিওরিয়ামের উপপাদ্য জিজ্ঞাসা করেছে। তো আমাদের এখানে সবার প্রথম তোমরা আমাকে প্রশ্ন, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি আমাকে তোমরা বলো যে ডি মর্গ্যান থিওরিয়ামে তোমরা হচ্ছে কটা উপপাদ্য দেখতে পাও। ডি মর্গ্যান থিওরিয়ামে বেসিক্যালি আমরা দুটো রুলস কিন্তু ভালো করে দেখতে পাই, ভালো করে কিন্তু প্রশ্নটা বুঝবে। ডি মর্গ্যান থিওরিয়াম দুটো রুলস আমাদেরকে বলছে। নাম্বার 1 রুলস কি বলছে ডি মর্গ্যান থিওরিয়ামে, ডি মর্গ্যান থিওরিয়ামে আমাদের হচ্ছে এখানে নাম্বার 1 যে রুলসটা বলছে সেটা হচ্ছে তোমার
যে ধরো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট অলওয়েজ তোমার কি হবে ইকুয়াল টু আমাদের হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি হচ্ছে হবে। তার মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে দি কমপ্লিমেন্ট অফ সাম, ঠিক আছে, is the product of the complements। তো ডিমর্গান থিওরিয়াম কি বলছে, দি কমপ্লিমেন্ট অফ দি সাম ইজ অলওয়েজ দি প্রোডাক্ট অফ দি কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট অফ দি সাম আছে এটা অলওয়েজ কি হবে, প্রোডাক্ট অফ দি কমপ্লিমেন্ট হবে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বলছে। তো এরকম কোনো কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট বাট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ম্যাচ করলো না, ঠিক আছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এটাও ম্যাচ করলো না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। তাহলে কোনটা হতে পারে, তো এক্ষেত্রে সেকেন্ড যে আমাদের উপপাদ্য আছে ডিমর্গান থিওরিয়ামের সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেকেন্ড উপপাদ্যটা ডিমর্গান থিওরিয়ামের কি বলছে আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড উপপাদ্য ডিমর্গান থিওরিয়ামের বলছে এ ডট বি হোল কমপ্লিমেন্ট অলওয়েজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হবে। তার মানে এটার এক্সপ্লেনেশন কি, এটার এক্সপ্লেনেশন হচ্ছে দি কমপ্লিমেন্ট অফ দি প্রোডাক্ট, ঠিক আছে, দি কমপ্লিমেন্ট of the product is the sum of complement। কি বললাম, দি কমপ্লিমেন্ট অফ দি প্রোডাক্ট, এই যে এই একটা প্রোডাক্টের কমপ্লিমেন্ট রেজাল্টটা অলওয়েজ কি হবে, সেই প্রোডাক্টের সাম অফ কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড উপপাদ্য বলছে ডিমর্গান থিওরিয়ামের। তাহলে দেখো তো এখানে এ ডট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট না, কারণ কি বলেছিল, যে কি বলেছিল তোমার হচ্ছে কমপ্লিমেন্ট অফ দি প্রোডাক্ট, এই প্রোডাক্টের কমপ্লিমেন্ট অলওয়েজ তোমার সেই প্রোডাক্টের সাম অফ দ্য কমপ্লিমেন্ট হবে, বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সাম হয়নি, এখানে প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট হয়ে গেছে, তাহলে এটাও হবে না। এই অপশনটা দেখো কি বলছে, এই অপশনটা বলছে এ ডট বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তার মানে এখানে বলছে আমাদের হচ্ছে দি কমপ্লিমেন্ট অফ দি প্রোডাক্ট ইজ দি সাম অফ দি কমপ্লিমেন্ট। তার মানে এখানে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের এ ডট বি এর মধ্যে কি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, এর যে আমার রেজাল্টটা এটা তোমার এই কমপ্লিমেন্টের সাম অফ দ্য কমপ্লিমেন্ট হবে। সো অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো খুব ভালো প্রশ্ন এটা দিয়েছে, এর মাধ্যমে আমরা পুরো ডিমর্গান থিওরিয়ামটাকেও দেখো এখানে রিভিশন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিট। এরপর নেক্সট হচ্ছে আমরা দেখবো লজিক্যাল এক্সঅর গেটের আউটপুট বলছে। লজিক্যাল এক্সঅর গেটের আউটপুটটা আমাদের প্রথম কথা ডায়াগ্রাম দেখতে কিরকম, ডায়াগ্রাম হচ্ছে এই যে লজিক্যাল এক্সঅর গেট, ঠিক আছে, যেখানে তোমার দুটো ইনপুট লাইন থাকে, ফর এক্সাম্পল তোমার ধরো এ আর বি, আর এই হচ্ছে একখানা তোমার হচ্ছে আউটপুট লাইন, এবং এখানে আমার বুলিয়ান এক্সপ্রেশনটা কি এ এক্সঅর বি, ঠিক আছে, এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। এবং এর ট্রুথ টেবিলটা কি আছে, লজিক্যাল এক্সঅরের ট্রুথ টেবিল হচ্ছে যদি তোমার উভয় ইনপুট 0 হয় তাহলে আউটপুট হচ্ছে 0, যদি তোমার উভয় ইনপুট 1 হয় তাহলেও আউটপুট 0, যদি তোমার একখানা ইনপুট হচ্ছে আমাদের 0 আরেকটা ইনপুট 1 তাহলে আউটপুট 1, যদি একটা ইনপুট 1 আরেকটা ইনপুট 0 তাহলেও হচ্ছে আউটপুট এখানে আমাদের 1। তার মানে লজিক্যাল এক্সঅর গেট কখন কাজ করে, যখন উভয় ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি আমাদের 1 হয়, অর্থাৎ আলাদা যদি না হয়, ইনডিফারেন্ট যদি হয়, এক্ষেত্রে কি, এক্ষেত্রে উভয় ইনপুট সেম 0 0, এখানেও দেখো উভয় ইনপুট সেম 1 1, তো এক্ষেত্রে লজিক্যাল এক্সঅর কিন্তু আউটপুট 0 দেবে। যদি তোমার উভয় ইনপুটের ক্ষেত্রে তুমি দেখতে পাও যে এখানে আমাদের হচ্ছে আউটপুট তোমার মিসম্যাচ হচ্ছে 0 1 1 0 কম্বিনেশন, তাহলেই একমাত্র তুমি কি পাবে, তাহলেই তুমি হচ্ছে এখানে আউটপুট হচ্ছে একমাত্র 1 কিন্তু পাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি, এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ ইনপুটস আর ডিফারেন্ট, এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো ইনপুটস যদি ডিফারেন্ট হয় তাহলেই আমরা এক্সঅর গেটের ক্ষেত্রে তোমার হচ্ছে আউটপুট তোমার 1 পাবো। 1 মানে কি, তোমার এখানে হাই এর কথা বলা হচ্ছে, আর 0 মানে কি, 0 মানে কি, 0 মানে লো, ঠিক আছে। তাহলে আশা করি কোশ্চেন নাম্বার 17 এখানে তোমরা ভালো করে বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 18 দেখবো। 18 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 18 নম্বর প্রশ্নে বলেছে ডুয়ালিটি থিওরিয়াম, ঠিক আছে, যেটাও আমাদের হচ্ছে ডিমর্গান থিওরিয়ামের মধ্যেই পড়ে।
তো ডুয়ালিটি থিওরিয়াম কি বলছে এবার এখানে, তাহলে ডুয়ালিটি থিওরিয়ামটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো ডুয়ালিটি থিওরিয়ামে বলছে আমাদের যে যদি কোথাও তুমি কোনো বুলিয়ান এক্সপ্রেশনে তুমি হচ্ছে যদি দেখতে পাও তোমার যে ধরো এখানে আমাদের প্লাস ইউজ হচ্ছে, তার মানে তোমার হচ্ছে অ্যান্ড সোজা কথায় বলতে গেলে আমাদের হচ্ছে এখানে প্লাস মানে কি অর অপারেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে প্লাস যদি অপারেশন কোথাও হয় সেটাকে তোমাকে কনভার্ট করতে হবে অ্যান্ড অপারেশনে, মানে ডটে, অর্থাৎ প্রোডাক্ট। আবার যদি কোথাও দেখতে পাও কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনে ডট আছে, ঠিক আছে, তার মানে তোমার কি এখানে, তার মানে তোমার হচ্ছে এখানে আমাদের অ্যান্ড অপারেশন হচ্ছে, তাহলে সেটাকে তোমাকে কনভার্ট করতে হবে এখানে কিসে, তাহলে সেটাকে তোমাকে কনভার্ট করতে হবে এখানে হচ্ছে অরের মধ্যে আমাদের, ঠিক আছে, অ্যান্ড থেকে অরের মধ্যে, তার মানে প্লাসের মধ্যে আমরা হচ্ছে কনভার্ট করব। এটা হচ্ছে ফার্স্ট জিনিস ডুয়ালিটি থিওরিয়ামের। সেকেন্ড জিনিস কি বলছে ডুয়ালিটি থিওরিয়ামের, সেকেন্ড জিনিস বলছে তোমার যত তোমার বুলিয়ান এক্সপ্রেশনে জিরো থাকবে সেই জিরোগুলোকে তোমাকে কনভার্ট করতে হবে ওয়ানে, যত ওয়ান থাকবে সেগুলোকে কনভার্ট করতে হবে জিরোতে। তাহলে এটা হচ্ছে আমাদের ডুয়ালিটি থিওরিয়ামের তোমার ফর্মুলা বা রুলস বলতে পারো। এবার প্রশ্নটা দেখো, এখানে এক্সপ্রেশন কি দিয়েছে আমি এই জায়গাটার মধ্যে লিখছি, ঠিক আছে, এক্সপ্রেশনটা জায়গা নেই বলে আমার কাছে, ওকে। তো এখানে বলেছে a প্লাস 0 ইকুয়াল টু a। এবার তাহলে তুমি এখানে ডুয়ালিটি থিওরিয়াম অ্যাপ্লাই করো, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। নাম্বার 1 স্টেপ, আমরা এখানে প্লাস আর ডটগুলোকে পরিণত করব, ইকুয়ালকে কিন্তু পরিণত করার কোনো দরকার পড়ে না, এখানে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে প্লাস আছে, তার মানে এটা কিসে আছে, এটা হচ্ছে অ্যান্ডে আছে, তো আমাকে এটাকে কি করতে হবে, অরে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার মানে সিম্পল a ডট 0 হয়ে যাবে ইকুয়াল টু a থাকবে, ঠিক আছে। দেন সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ তোমার কি বলেছিলাম, 0 থাকলে 1, 1 থাকলে তোমার 0তে কনভার্ট করতে হবে। এখানে কি আছে, 0 আছে, তাহলে তোমার এটা হয়ে যাবে 1-এ কনভার্ট। তাহলে আলটিমেট ডুয়ালিটি থিওরিয়াম অ্যাপ্লাই করার পর আমার কাছে যে তোমার ফাংশনটা আসছে সেটা হচ্ছে a ডট 1 ইকুয়াল টু a। এবার দেখো অপশনে কোথায় আছে, এই যে অপশন নাম্বার a তে আছে, তার মানে এটা হচ্ছে তোমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 18 নম্বর প্রশ্ন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার চলো এখানে আমরা 19 নম্বর প্রশ্ন করব। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হবে। তো এই ধরনের প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু এখানে বুলিয়ান অ্যালজাব্রা যে আছে, ঠিক আছে, বুলিয়ান অ্যালজাব্রার সমস্ত ল, অল ল, যতগুলো বুলিয়ান অ্যালজাব্রার মধ্যে ল আছে সেই লগুলোকে কিন্তু ভালো করে তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, পড়তে হবে, তাহলেই কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু আসলে সলভ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু আন্দাজে ঢিল মারলে পরীক্ষায় নাম্বারটাও কিন্তু গোল্লা পেয়ে যাবে, কারণ ওএমআর শিটে অ্যান্সার দিতে হবে, একবার অ্যান্সারে গোল্লা করে দেওয়ার পর সেটাকে কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি সঠিক অ্যান্সার তোমার বন্ধুর কাছ থেকে জানার পরও। তাই কনসেপ্ট কিন্তু ভালো করে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। ওএমআর শিট আমাদের এই জন্য এত ইম্পর্টেন্ট একটা এক্সাম হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে লটা দেখতে পাচ্ছ, এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা a প্লাস a কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা আমার কিসের মধ্যে পড়ে, এটাকে যদি বলি এটা হচ্ছে আমার বেসিক্যালি তোমার ইনভার্স যে ল আমাদের হয়ে থাকে, ঠিক আছে, বুলিয়ান অ্যালজাব্রাতে সেই ইনভার্স ল এর মধ্যে পড়ে। এবং ইনভার্স ল তোমার অরের ক্ষেত্রেও আছে আর তোমার অ্যান্ডের ক্ষেত্রেও আছে। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে অরের ক্ষেত্রে ইনভার্স ল কোনটা, অ্যান্ডের ক্ষেত্রে ইনভার্স ল কোনটা, এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অর অপারেশনের ক্ষেত্রে ইনভার্স ল, যেখানে আমার কি বলছে a অর a কমপ্লিমেন্ট অলওয়েজ ইকুয়াল টু তোমার কি হবে, এখানে অলওয়েজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে আমাদের 1 হবে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে যখন তুমি লজিক্যাল অর গেটের ক্ষেত্রে ইনভার্স লটা অ্যাপ্লাই করো, তার মানে এখানে রাইট অ্যান্সার তাহলে কি অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সিমিলার ভাবে তোমার ইনভার্স ল অ্যান্ডের ক্ষেত্রেও দেখা যায়, যেখানে কি হয়, যেখানে হচ্ছে a অ্যান্ড a কমপ্লিমেন্ট অলওয়েজ ইকুয়াল টু আমাদের 0 হচ্ছে হবে। তাহলে তোমার যদি অরের ক্ষেত্রে ইনভার্স ল বলে তাহলে তোমার হচ্ছে অ্যান্সার 1, যদি অ্যান্ডের ক্ষেত্রে বলে তাহলে কিন্তু ইনভার্স ল এর অ্যান্সার তোমার 0 হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজাব্রার পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। লাস্ট হচ্ছে এখানে আমরা দেখব তোমার 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন এখন তোমার এখানে কি বলেছে, 20 নম্বর প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করো এখানে তোমার কে ম্যাপ থেকে দিয়েছে, ঠিক আছে। কে ম্যাপ আশা করি প্র্যাকটিস আছে ভালো করে। তো কে ম্যাপে এখানে কি বলেছে, কতগুলো তোমার হচ্ছে কে ম্যাপে তুমি বক্সেসকে একসাথে কালেক্ট করলে কোয়াড ফর্ম হচ্ছে তৈরি হয়, ঠিক আছে, এটা এখানে বলেছে। তো কোয়াড মানে কি মনে রাখবে, কোয়াড মানে তোমার এখানে 4-এর কথা বলা আছে, তো এখানে রাইট অ্যান্সার 2.4, ঠিক আছে। আরো কয়েকটা বলে দিচ্ছি, 8 মানে কি, 8 মানে অক্টেট ফর্মের কথা বলা হচ্ছে, 2 মানে পেয়ার ফর্মের কথা বলা হচ্ছে, আর 16 মানে
পুরো যে তোমার কে ম্যাপটা আছে তার কথা বলা আছে, কারণ 16 এর উপরে কোনো কিছু হয় না। তো চলো এখানে একটা কে ম্যাপ আমি ড্র করেও দেখিয়ে দিই, তাহলে বেশি বেটার হয় তোমাদের পক্ষে, ঠিক আছে। এই যে চলো, দেখো এখানে দেখো 4 4 8 8 আর 4 12, আর এখানে আমি তোমার হচ্ছে এই যে আরেকটা নিলাম 16 হলো। এখন যদি আমি পেয়ারের কথা বলি, তাহলে এই যে দুটো করে যে নিচ্ছি এইগুলো হচ্ছে পেয়ার, ঠিক আছে। দেন তোমার এখানে এই যে নিচ্ছি এটা হচ্ছে আমার এখানে কোয়াড 4, আর এই দুটো হচ্ছে পেয়ার, ঠিক আছে। দেন এখানে আমরা যদি অক্টেটের কথা বলি, অক্টেট মানে তোমার ধরো এই পুরোটা নিলাম, এই যে 4, আর তোমার এখানে হচ্ছে আমরা এই যে এতটা নিলাম, এই যে 4 4, ঠিক আছে। এটা হচ্ছে অক্টেট, বা এটা তুমি অক্টেটটা তুমি এইভাবেও দেখাতে পারো, এটাও অক্টেট। আর তোমার এখানে আমাদের 16 কোনটা, পুরোটা যদি তুমি পুরো কে ম্যাপটাকে যদি এইভাবে নিয়ে নাও, তাহলে এটা তোমার হচ্ছে 16 এর মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 20, যেটাও এখানে আমরা সলভ করলাম। এবং দেখতে দেখতে দেখো এখানে আমাদের কিন্তু ইউনিট 1 যে আছে, ইউনিট 1 এর কিন্তু সমস্ত প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টারে কিন্তু ইউনিট নাম্বার 1 যে আছে এটাই কিন্তু সব থেকে আমাদের হচ্ছে কঠিন বা ডিফিকাল্ট সাবজেক্ট তোমরা বলতে পারো, বা ডিফিকাল্ট চ্যাপ্টার বলতে পারো। তো এটা সলভ করতে আমাদের একটু টাইম কিন্তু লাগলো, বিকজ এখানে আমি এক্সপ্লেন করে করে বুঝিয়েছি। আশা করি তোমাদের ইউনিট 1 এর সলিউশনটা অনেক ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিও লাইক টার্গেট মনে আছে তো প্রত্যেকের, 200টা লাইক কিন্তু করতে হবেই, ঠিক আছে। এবার চলো আমরা হচ্ছে ইউনিট নাম্বার 2 হচ্ছে স্টার্ট করব, অর্থাৎ চ্যাপ্টার 2, যেখানে আমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল দেখতে চলেছি, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে কি বলেছে, অ্যান ইনস্ট্রাকশন ইন প্রোগ্রামিং ইজ। প্রোগ্রামিং এ একটি ইনস্ট্রাকশনকে আমরা কি বলে থাকি, চারটে অপশন আছে। আর সিঙ্গেল কমান্ড টু বি এক্সিকিউটেড বাই দি কম্পিউটার, আর কমপ্লিট প্রোগ্রাম, হার্ডওয়্যার ডিভাইস, অপারেটিং সিস্টেম। এই দুটো তো পুরোপুরি ইররিলেভেন্ট, তো এই দুটো কোনোই হবে না আমাদের। সেকেন্ড অপশনটা কি বলেছে, কমপ্লিট প্রোগ্রাম। এখানে প্রশ্নেই বলে দিয়েছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে পুরো প্রোগ্রামের কথা বলে না, অনেকগুলো ইনস্ট্রাকশনকে তুমি যদি পরপর লেখো তাহলে সেটা হচ্ছে একটা কমপ্লিট প্রোগ্রাম তৈরি করে। ইনস্ট্রাকশন মানে সেই একটা কমপ্লিট প্রোগ্রামে তোমার যে প্রতিটা ইন্ডিভিজুয়াল লাইন অফ কোড লেখা আছে সেগুলোকে আমরা ইনস্ট্রাকশন বলে থাকি। সিম্পল একটা এক্সাম্পল ধরো, আমি এখানে তোমার হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, যে আমি এখানে তোমার হচ্ছে একটা মেন ফাংশন তৈরি করলাম। মেন ফাংশনের ভেতরে এসে আমি কি করলাম, এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। দেন পরবর্তী লাইনে এসে কি করলাম, সেই ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করলাম। তাহলে এখানে এই পুরো জিনিসটাকে তুমি যদি নাও, তো এখানে যেমন তুমি দেখো এই যে পুরো প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এই পুরো প্রোগ্রামটার কথা যদি আমি বলি, এখানে অনেকগুলো লাইন বাই লাইন ইনস্ট্রাকশন লেখা আছে। যেমন এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা একটা ইনস্ট্রাকশন। এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এ বলে আমাদের কাছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল মেমোরিতে ক্রিয়েট হবে, যার ভেতরে 10 বলে একটা ভ্যালু স্টোর হবে। পরবর্তী লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছি কি কম্পিউটারকে, যে এখানে তোমরা এ মেমোরিটা যে আছে কম্পিউটারে, সেখান থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করে প্রিন্ট করো এবং আউটপুটটা শো করো, ঠিক আছে। তো এই যে প্রতিটা লাইন দেখলে আমি এক্সপ্লেন করলাম এখানে, এইগুলো হচ্ছে তোমার এক একটা ইনস্ট্রাকশন। আর এই ইনস্ট্রাকশনগুলোকে একত্রিত করলে তোমার কি হচ্ছে, একটা কমপ্লিট প্রোগ্রাম তৈরি হচ্ছে। যেমন এখানে কি প্রোগ্রাম, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা, মেমোরি অ্যালোকেট করা, তার ভেতরে ভ্যালুকে স্টোর করা, সেই ভ্যালুকে মেমোরি থেকে অ্যাক্সেস করে আউটপুট হিসেবে টার্মিনালের মধ্যে প্রিন্ট করা, এইটা হচ্ছে প্রোগ্রাম। তাই ইনস্ট্রাকশন মানে অলওয়েজ জানবে সিঙ্গেল কমান্ড টু বি এক্সিকিউটেড বাই দি কম্পিউটার, অর ইউ ক্যান অলসো সে মোর ডিপলি মোর স্পেসিফিক্যালি বাই দি কম্পাইলার। তো অপশন এ ইজ দি রাইট অ্যান্সার আমাদের এক্ষেত্রে, ঠিক আছে। তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 2 দেখবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, উইচ অফ দি ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্রোগ্রাম। নিচের কোনটি একটি প্রোগ্রামের উদাহরণ। এখানে অপশন এ বলছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, অপশন বি বলছে মাইক্রোসফট ওয়ার্ড, অপশন সি সিপিইউ, অপশন ডি কম্পাইলার। তো এখানে কম্পাইলার কিন্তু কোনো প্রোগ্রাম না, কম্পাইলার হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ট্রান্সলেটার হয়ে থাকে। তো কম্পাইলারের কাজ কি হয়, বেসিক্যালি তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্রান্সলেট করা, ঠিক আছে। সিপিইউর কথা যদি বলি, সিপিইউ তো আমাদের হার্ডওয়্যার ডিভাইস হয়,
প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডের যদি কথা বলি, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ইনস্ট্রাকশন, যেটা কিছুক্ষণ আগে উপরে পড়লাম। তো এখানে বলেছে কোনটা প্রোগ্রাম, এখানে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যে আছে এইটা কিন্তু একটা বেসিক্যালি আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে, ঠিক আছে, বিকজ মাইক্রোসফট ওয়ার্ড আমাদের কি অ্যাপ্লিকেশন, আর অ্যাপ্লিকেশন তোমার লেখা হয় লটস অফ প্রোগ্রামসের মাধ্যমে। তো এটা তোমার এখানে বেস্ট এক্সাম্পল আমাদের, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে। এবার চলো এখানে আমরা কোশ্চেন নাম্বার 3 দেখব। কোশ্চেন 3 কি বলেছে, উইচ ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজেস্ট টু মেশিন ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে খুব ক্লোজ হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একদমই না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেরকম তোমার এখানে উদাহরণ যদি তোমরা আমার কাছ থেকে জিজ্ঞাসা করো, সি, জাভা, পাইথন, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েই না, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাকি তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে আর প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আছে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে যেখানে কনসেপ্ট হচ্ছে আমাদের থাকে, কিন্তু লো লেভেল বলে এটা আমাদের হয় না। প্রসিডিউরালের মধ্যে তোমার সি ল্যাঙ্গুয়েজও পড়ে কিন্তু, তার মানে হাই লেভেল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একমাত্র তোমার লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিনের অনেক কাছাকাছি হয়। তো অপশন নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটা আমাদের গেল। ওকে, এবার আমরা হচ্ছে এখানে তোমাদের 4 নম্বর প্রশ্ন করব। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, সি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এক্সাম্পল অফ। সি ল্যাঙ্গুয়েজ এখানে কিসের এক্সাম্পল? 4টে অপশন দেওয়া আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, যেটা কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ইন প্রসিডিউরাল প্রোগ্রামিং দি ফোকাস ইজ অন প্রসিডিউরাল, ঠিক আছে। ফোকাস কিসের মধ্যে থাকে? প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মধ্যে আমাদের বেশি ফোকাস করা হয় তোমার হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের যদি অ্যান্সার দিই ফাংশন অ্যান্ড প্রসিডিউরের মধ্যে, ঠিক আছে। তো ফাংশন অ্যান্ড প্রসিডিউরার যে থাকে এই জিনিসটা আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মধ্যে বেশি ফোকাস করা হয়। অবজেক্টটা কার মধ্যে ফোকাস করা? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের ফোকাস করায়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি তোমার এখানে ডেটাবেসের ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে, লাইক এসকিউএল, ঠিক আছে। তো রাইট অ্যান্সার এখানে অপশন নাম্বার বি, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমরা দেখবো এখানে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং। নন প্রসিডিউরাল প্রোগ্রামিং কি করে? ডেসক্রাইব হোয়াট দি রেজাল্ট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। নন প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মধ্যে আমাদের কোড অতটা ডেসক্রাইব করা থাকে না, এখানে ডেসক্রাইব করা থাকে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি তোমার আসতে পারে। তার মানে অপশন বি এখানে হচ্ছে আমার রাইট অ্যান্সার। একটা নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ দেন স্যার, তাহলে খুব ভালো হবে। উদাহরণ হচ্ছে তোমার এসকিউএল ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা হচ্ছে সেমিস্টার 4 ক্লাস 12 এ পড়বে, যেটা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো আমাদের। এবার কোশ্চেন 7 দেখবো, উইচ অফ দি ফলোইং ইজ নট আ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে কোনটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিউচার নয়, মানে বৈশিষ্ট্য নয়। এখানে অ্যান্সার কি? সিকোয়েন্স, সিলেকশন, ইনহেরিটেন্স, ইটিরিয়েশন। সিকোয়েন্স স্ট্রাকচারের পার্ট, সিলেকশনও পার্ট, ইটিরিয়েশনও পার্ট, বাট ইনহেরিটেন্স হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্ট, নট তোমার হচ্ছে এখানে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কার উপর বেস করে তৈরি হয়? ফাংশন, অবজেক্ট অ্যান্ড ক্লাস, ফ্লোচার্ট, সুডোকোড। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা হচ্ছে অবজেক্ট এবং ক্লাসেস হচ্ছে দেখতে পাই, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আমাদের পিলার। এছাড়াও উপসের আরো কিছু পার্ট আছে, লিখে রাখো, এখানে কাজে আসবে, যেমন পলিমরফিজম, ঠিক আছে, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন। এগুলো সমস্ত কি? এগুলো সমস্ত হচ্ছে আমাদের পলিমরফিজমের বিভিন্ন পিলার, ঠিক আছে। তাহলে 8 নম্বর প্রশ্নটা গেল। 9 নম্বর প্রশ্ন, অ্যান অ্যালগোরিদম মাস্ট হ্যাভ। একটা অ্যালগোরিদমে অবশ্যই কি থাকতে হবে? ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ, ফাইনাইট নাম্বার অফ স্টেপ, র্যান্ডম স্টেপ, নো স্টেপ। তো যে কোনো একটা ভালো অ্যালগোরিদমের মধ্যে আমাদের অলওয়েজ কি হয়? ফাইনাইট নাম্বার অফ স্টেপস কিন্তু থাকে। ফাইনাইট নাম্বার অফ স্টেপস মানে একটা অ্যালগোরিদমের শুরু এবং তার শেষ দুটোই কিন্তু ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে, এটাই বলা হয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, উইচ ওয়ান ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম। নিচের কোনটি অ্যালগোরিদমের বৈশিষ্ট্য নয়? ফাইনাইটনেস, ডিফাইনেটনেস, এফিসিয়েন্টি, অ্যাম্বিজিউটি। তো এখানে আমাদের যদি এখানে অপশনের কথা বলি, তাহলে অপশন এখানে যেটা রাইট সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিজিউটি। অ্যাম্বিজিউটি মানে কি? অ্যাম্বিজিউটি মানে হচ্ছে আমাদের বলা হচ্ছে অ্যালগোরিদমটা আমাদের ক্লিয়ার যেন না হয়। বাট অ্যালগোরিদমের ডেফিনেশনে আমরা পড়েছি একটা ভালো অ্যালগোরিদম অলওয়েজ কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে এবং আনঅ্যাম্বিজিয়াস হতে হবে। বাট অ্যাম্বিজিয়াস হলেই সেখানে প্রবলেম চলে আসে। তো অ্যাম্বিজিয়াস কিন্তু আমাদের অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিক্স নয়, বাকি যেগুলো দেখতে পাচ্ছ ফাইনেটনেস, ডিফাইনেটনেস, এফিসিয়েন্সি সবকিছু অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন,
আর রিকার্সিভ অ্যালগোরিদম ইজ ওয়ান দ্যাট, রিকার্সিভ অ্যালগোরিদম কি, রিকার্শন মানে কি, এখানে রিকার্শন মানে তোমার যখন তুমি কোনো একটা ফাংশনকে তার নিজের ভেতরেই কল করো, ফাংশন কলিং ইটসেলফ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইজ কল্ড রিকার্শন। তো এরকম ধরনের ফাংশন যেখানে ইউজ হয়, দ্যাট টাইপ অফ অ্যালগোরিদম ইজ অলসো কল্ড রিকার্সিভ অ্যালগোরিদম। ঠিক আছে, তার মানে এখানে কি, আর রিকার্সিভ অ্যালগোরিদম ইজ ওয়ান দ্যাট কলস ইটসেলফ, অপশন এ ইজ দি রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, চলো 12 নম্বর প্রশ্ন, উইচ ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মডিফাই, কোনটি বোঝা এবং পরিবর্তন করা অনেক বেশি সহজ হয় আমাদের। নন রিকার্সিভ যে অ্যালগোরিদমগুলো থাকে, নন রিকার্সিভ অ্যালগোরিদম ইজিলি তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ইজিলি মডিফাই করতে পারবে। রিকার্সিভ অ্যালগোরিদমকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করার জন্য প্রোগ্রামিং এর কনসেপ্ট অনেক ভালো করে জানতে হয়। আর রিকার্শন তোমরা সেকেন্ড সেমিস্টারেই পড়বে, কারণ সেকেন্ড সেমিস্টারে তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে, তখন কিন্তু সি প্রোগ্রামিং, রিকার্শন এগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট কোন কাজে ব্যবহার হয়? ফ্লো চার্ট হচ্ছে ব্যবহার হয় আমাদের বেসিক্যালি অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করার জন্য, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, সুডোকোড মানে কি? সুডোকোডের যদি এখানে কথা বলি, সুডোকোড মানে আমাদের এখানে হচ্ছে অপশন এ ফেক প্রোগ্রামিং কোড রিটেন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এগুলোকে সুডোকোড বলা হয়। সুডোকোড তোমরা যদি ভবিষ্যতে বিসিএ নিয়ে পড়াশোনা করো, সেখানে ক্যাম্পাস প্লেসমেন্টে যখন বসবে টেকনিক্যাল রাউন্ডে সুডোকোডের কোশ্চেন আমাদের থাকে। সুডোকোড তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, যেমন তোমার ধরো উপরের এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে এত কিছু লেখা আছে, এটা যদি সুডোকোড হতো তাহলে এরকম হতো যে তোমার ধরো বলতো ইন্ট এ, তারপর বলতো প্রিন্ট এ, এরকম। তো নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোনো এখানে সিনট্যাক্স ফলো হচ্ছে না আমাদের প্রোগ্রামের। ঠিক আছে, এটাকে সুডোকোড বলা হয়। ওকে, 15 নম্বর প্রশ্ন, টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম ইজ মেজার্ড। টাইম কমপ্লেক্সিটি আমাদের কিসের মাধ্যমে তোমার মেজার করা হয়? টাইম কমপ্লেক্সিটি বলতে তোমার বোঝানো হচ্ছে একটা পার্টিকুলার অ্যালগোরিদম বা একটা পার্টিকুলার প্রোগ্রাম এক্সিকিউট হতে কতটা টাইম লাগছে। যত কম টাইম লাগবে একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে, তার মানে জানবে সেই প্রোগ্রামের এক্সিকিউশন টাইম তত বেশি বেটার এবং ইমপ্রুভ। তো টাইম কমপ্লেক্সিটি যে কোনো অ্যালগোরিদমের মধ্যে অ্যাকচুয়ালি মেজার করা হয় আমাদের হচ্ছে এক্সিকিউশন টাইমের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্সিকিউশন টাইম কতটা কম আছে আমাদের। ঠিক আছে, আর স্পেস কমপ্লেক্সিটি আবার কার মাধ্যমে তোমার রেফার করায়? দুটো থাকে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে তোমার এখানে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট হতে কতটা কম সময় নিচ্ছে। স্পেস কমপ্লেক্সিটি মানে সেই প্রোগ্রামের মেমোরি তুলনা করা হচ্ছে, তার মানে মেমোরি কতটা তোমার প্রোগ্রামটার রিকোয়ার হচ্ছে ডিউরিং দি এক্সিকিউশন টাইম। তো এখানে রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন বি, মেমোরি রিকোয়ার্ড ডিউরিং এক্সিকিউশন। স্পেস কমপ্লেক্সিটি মানে মেমোরি রিকোয়ারমেন্টের কথা বলা হয়। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে 17, কি বলেছে? উইচ অ্যাসেমটিক নোটেশন গিভস ওয়ার্স্ট কেস পারফরমেন্স অফ অ্যালগোরিদম। এখানে কোন নোটেশনটার মাধ্যমে আমরা ওয়ার্স্ট কেস হচ্ছে পেয়ে থাকি? তো ওয়ার্স্ট কেসকে হচ্ছে আমরা বিগ ও এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছ। ওয়ার্স্ট কেস মানে খারাপ থেকে খারাপ পরিস্থিতি। এটার গ্রাফের যদি কথা বলি, এটার গ্রাফটা তোমার এরকম ধরনের হয়ে থাকে, যেটাকে আমরা লিনিয়ার গ্রাফ হচ্ছে বলে থাকি। তার মানে ইনপুটের সাইজ যত বাড়বে তত প্রোগ্রামের এক্সিকিউশন টাইম তত ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, এটা গেল 17 নম্বর। 18 নম্বর প্রশ্ন, উইচ অ্যাসেমটিক নোটেশন রিপ্রেজেন্ট দি বেস্ট কেস। বেস্ট কেসকে কোন অ্যাসেমটিক নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়? বেস্ট কেসকে আমাদের হচ্ছে এখানে তোমার অলওয়েজ এই যে অপশন বি দেখতে পাচ্ছ, বিগ ওমেগা, এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, 19 কি বলেছে? বিগ থিটা নোটেশন ডিনোটস। বিগ থিটা নোটেশনকে কার মাধ্যমে ডিনোট করা হয়? বিগ থিটা নোটেশন হচ্ছে আমাদের বেসিক্যালি ডিনোট হয় এখানে তোমাদের যদি বলি অলওয়েজ হচ্ছে আমাদের এক্স্যাক্ট বাউন্ড টাইমের মাধ্যমে, অর্থাৎ অ্যাভারেজ কেস। ওয়ার্স্ট কেস মানে জানবে তোমার বিগ ও, ঠিক আছে, এবং তোমার বেস্ট কেস মানে জানবে বিগ ওমেগা, আর তোমার এখানে আমাদের অ্যাভারেজ কেস মানে জানবে বিগ থিটা। ঠিক আছে, জাস্ট এইগুলো জানলেই হলো, এর ভেতরে ইন্টারনালি যাওয়ার কোনো দরকার নেই, অতটা আমাদের 11-এর নেই। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আমাদের ইউনিট 2 এর, উইচ ওয়ান ইজ অ্যাডভান্টেজ অফ স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং এর একটি সুবিধা বলো। ঠিক আছে, কি কি অপশন আছে এখানে? কমপ্লেক্স ডিবাগিং, ইজি টেস্টিং, নো মডিউলারিটি, র্যান্ডম এক্সিকিউশন। তো রাইট অ্যান্সার হচ্ছে এখানে আমাদের ইজি টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স।
স্ট্রাকচার প্রোগ্রামকে তুমি খুব ইজিলি হচ্ছে টেস্টিং করতে পারবে এবং তুমি হচ্ছে মেনটেন করতে পারবে অ্যাজ কম্পেয়ার টু নন স্ট্রাকচার যে প্রোগ্রাম হয়। এখানে স্ট্রাকচার প্রোগ্রাম বলতে মানে বলা আছে একটা প্রোগ্রামকে কতটা সুন্দর স্টেপ বাই স্টেপ তুমি তৈরি করেছো। এলোপাতাড়িভাবে যদি প্রোগ্রামের অ্যালগোরিদম বা লজিক থাকে সেই ধরনের প্রোগ্রাম কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যায় ডিবাগ করতে। ডিবাগ মানে কি, প্রোগ্রামের মধ্যে থেকে এরারকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, আমাদের হচ্ছে মেনটেনেন্স করতে সমস্যা হয়, ঠিক আছে, টেস্টিং করতে সমস্যা হয়, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা সমস্যা থাকে যদি তোমার প্রোগ্রামের অ্যালগোরিদম বা প্রোগ্রাম আনস্ট্রাকচারাল হয়ে থাকে। বাট স্ট্রাকচারাল যদি হয় তাহলে তুমি হচ্ছে ইজিলি টেস্টিং করতে পারবে, ইজিলি মেনটেন করতে পারবে, ইজিলি ডিবাগ করতে পারবে, এক্সেট্রা। ঠিক আছে, তো এটা হচ্ছে কোশ্চেন 20 আমাদের কমপ্লিট হলো। তাহলে এবার চলো আমরা হচ্ছে তোমার এখানে আমাদের লাস্ট চ্যাপ্টারে হচ্ছে এসে গেছি। ঠিক আছে, তো লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের অল অ্যাবাউট ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। তো তোমাদের লাস্ট চ্যাপ্টারে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি আছে, ডেটা ভিজুয়ালাইজেশন আছে, যেখানে তোমাদের মাইক্রোসফট এক্সেল হচ্ছে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো চলো এখানে এবার এই প্রশ্নগুলো আমরা সলভ করি। এটা ভেরি ইজি চ্যাপ্টার, আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি নম্বর প্রত্যেককে পেতে হবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে উইচ অফ দি ফলোইং ইজ নট আ স্প্রেডশিট সফটওয়্যার। নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার নয়। ঠিক আছে, এমএস এক্সেল তো স্প্রেডশিট সফটওয়্যার। গুগল শিট আমাদের স্প্রেডশিট নয়, গুগল শিট হচ্ছে আমাদের এখানে ক্লাউড বেস একখানা এক্সেলের অল্টারনেটিভ। ঠিক আছে, ওপেন অফিস হচ্ছে আমাদের একটা ওপেন সোর্স তোমার হচ্ছে অল্টারনেটিভ, ওপেন সোর্স মানে ফ্রি অফ কস্ট। বাট ফটোশপের যদি কথা বলি, ফটোশপ কিন্তু আমাদের এক্সেল সফটওয়্যার নয়, স্প্রেডশিট সফটওয়্যার নয়। ফটোশপ হলো ফটো এডিটিং, তার মানে অপশন ডি এখানে হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 2 করব। কি বলেছে, দি ফাইল ক্রিয়েটেড ইন স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ইজ কল্ড। একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে যে ফাইলটা ক্রিয়েট হচ্ছে তাকে আমরা কি বলি, ওয়ার্কবুক হচ্ছে বলে থাকি। ডকুমেন্ট হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যেটা ক্রিয়েট হয় সেটাকে বলি। স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টে যেটা ক্রিয়েট হয়। ডেটাবেস হচ্ছে যেটা তুমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে তৈরি করো, যেমন তোমার মাইএসকিউএল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের। নেক্সট 3 নম্বর, শর্টকাট কি টু সেভ আ ওয়ার্কবুক ইন এক্সেল। এক্সেলের শর্টকাট কি কোনটা একটা ওয়ার্কবুককে সেভ করার জন্য? অ্যান্সার Ctrl+S অর্থাৎ অপশন সি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, উইচ ফিউচার ইজ ইউজ টু সার্চ অ্যান্ড কারেক্ট মিস্টেক ইন স্প্রেডশিট ডেটা। নিচের কোন বৈশিষ্ট্যটি একটা স্প্রেডশিট ডেটার মধ্যে তোমার হচ্ছে মিস্টেককে তোমার ফাইন্ড আউট করতে সাহায্য করে এবং কারেক্ট করতে সাহায্য করে? অ্যান্সার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অর্থাৎ অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা মনে রাখবে। রিপ্লেসের মাধ্যমে শুধু ফাইন্ড করতে পারো, রিপ্লেস করতে পারবে না। ডেটা ভ্যালিডেশন আমাদের হচ্ছে ইনপুট রেস্ট্রিকশনের কাজ আসে। কন্ডিশনাল ফরম্যাটিং মানে এখানে তুমি ফরম্যাটিং এর কাজ করছো, বাট এখানে বলেছে সার্চ করছো, সার্চ করার পর সেই ডেটাকে কারেক্ট করছো, তার মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, হলো। নেক্সট 5 নম্বর কি বলছে, একটা ফর্মুলা দিয়েছে সাম বলে। সাম কি করে, যে কোনো একটা রেঞ্জের মধ্যে তোমার এক্সেলে ডেটাকে অ্যাডিশন করে। তো এখানে একটা রেঞ্জ দেখো তোমার দিয়েছে, যেখানে এইটা হচ্ছে তোমার স্টার্টিং রেঞ্জকে ইন্ডিকেট করছে, কোলনের পরবর্তীটা তোমার এন্ডিং রেঞ্জকে হচ্ছে তোমার এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4টে অপশন আছে এ বি সি ডি। তো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হবে অপশন বি, অ্যাড ভ্যালু ফ্রম রেঞ্জ A1 টু A10। ঠিক আছে, তাহলে কোশ্চেন 5 আমাদের কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 6 দেখবো। 6 কি বলেছে, উইচ ফাংশন ইজ ইউজ টু কাউন্ট ব্ল্যাঙ্ক সেলস। যে কোনো ব্ল্যাঙ্ক সেলসকে কাউন্ট করার জন্য কোন ফাংশনটা ব্যবহার হয়, এখানে আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, বাদ বাকি ফাংশনগুলো বলে দিচ্ছি। কাউন্ট এর কাজ কি, কাউন্ট এর কাজ হচ্ছে আমাদের নন এমটি সেলসকে কাউন্ট করা। কাউন্ট ইফের কাজ হচ্ছে তোমার এখানে কন্ডিশনাল কাউন্টিং করা। ঠিক আছে, আর ইফ এরার হচ্ছে আমাদের বেসিক্যালি এরারকে হ্যান্ডেল করছে। ঠিক আছে, এটা কোশ্চেন 6 গেল। ওকে, চলো ফটাফট আমরা কোশ্চেন নাম্বার 7 করব। 7 কি বলেছে, এখানে একটা ফাংশন আছে অ্যাভারেজ ইফ। তাহলে এই পুরো কোডটা তোমার কি বলছে, এখানে যেটা বেসিক্যালি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার এখানে অ্যাভারেজ চেক করা হচ্ছে, এবং সেখানে অ্যাভারেজ চেক করার জন্য তোমাকে এখানে রুলস দেওয়া হয়েছে। প্রথম কথা, এই রেঞ্জের মধ্যে অ্যাভারেজ চেক করবে কোন ক্ষেত্রে, যে সকল নাম্বার তোমার 50-এর উপরে থাকবে। তার মানে এখানে হচ্ছে অ্যাভারেজ অফ ভ্যালুস গ্রেটার দ্যান 15 ইন বিটুইন দি রেঞ্জ অফ B2 টু B10। তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে এখানে। ওকে, 8 নম্বর কি বলেছে,
উইচ ফরম্যাটিং অপশন ক্যান অটোমেটিক্যালি চেঞ্জ দি অ্যাপিয়ারেন্স অফ এ সেল বেসড অন ইটস ভ্যালু? কোন ফরম্যাটিং অপশন সেলের মান অনুযায়ী অটোমেটিক্যালি তোমার সেই সেলের রূপকে পরিবর্তন করে দেয়? অ্যান্সার কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, এটা তাহলে 8 নম্বরও গেল। 9 নম্বর, টু স্প্লিট ডেটা ইন ওয়ান কলাম ইনটু মাল্টিপল কলাম উই ইউজ, এখানে হচ্ছে আমাদের টেক্সট টু কলাম, এই ফিউচারটাকে আমরা হচ্ছে ব্যবহার করি, যার মাধ্যমে একটা ডেটাকে আমরা একটা কলাম থেকে মাল্টিপল কলামের মধ্যে স্প্লিট হচ্ছে করতে পারি। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে আমরা এখানে 10 দেখব। 10 কি বলেছে? উইচ ফাংশন ইজ ইউজ টু চেক কন্ডিশন ইন স্প্রেডশিট? আমাদের স্প্রেডশিটে কোন ফাংশন কন্ডিশন চেক করতে ব্যবহার হয়? ইফ ফাংশন, অপশন বি। সামের মাধ্যমে রেঞ্জের মধ্যে সাম বার করছে, অ্যাভারেজের মাধ্যমে অ্যাভারেজ, কাউন্টের মাধ্যমে কি হয়? নাম্বার অফ সেলসকে কাউন্ট করে। ঠিক আছে, এটা। নেক্সট হচ্ছে 11, কন্ডিশনাল ফরম্যাটিং ক্যান বি অ্যাপ্লাইড টু অনলি নাম্বার, অনলি টেক্সট, বোথ নাম্বার অ্যান্ড টেক্সট, অনলি ফর্মুলাস। তো কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের অ্যাপ্লাই করা হয় নাম্বার এবং টেক্সট উভয়ের মধ্যে, তার মানে অপশন সি, বোথ নাম্বার অ্যান্ড বোথ টেক্সট। ঠিক আছে, দেন 12 নম্বর প্রশ্ন, দি প্রসেস অফ অ্যারেঞ্জিং ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার টু ডিসেন্ডিং অর্ডার ইজ কল্ড শর্টিং। শর্টিং যখন তুমি এক্সেলের মধ্যে করো তখন তোমার একটা ডেটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এ তোমার হচ্ছে সাজে, মানে ছোট থেকে বড়র মধ্যে। ঠিক আছে, ফিল্টারিং যদি বলি, ফিল্টারিং এর মাধ্যমে তুমি স্পেসিফিক রোয়ের ডেটাকে কেবলমাত্র দেখতে পাও। ভ্যালিডেশনের মাধ্যমে ইনপুট কন্ট্রোল হয়। ক্লিনিং এর মাধ্যমে আমার হচ্ছে যে কোনো এরার বা ডুপ্লিকেট ভ্যালুকে আমরা হচ্ছে রিমুভ করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কি বলেছে? উইচ চার্ট ইজ বেস্ট ফর শোয়িং পার্টস অফ এ হোল? এখানে কি বলেছে? পুরোটির অংশ প্রদর্শন করার জন্য কোন চার্ট ব্যবহার করা বেস্ট? পাই চার্ট। ঠিক আছে, পাই চার্টের মধ্যে পুরো ডেটা তুমি হচ্ছে দেখতে পারবে, কোনো কিছু তোমার এদিক ওদিক হবে না। ঠিক আছে, নেক্সট 14 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গোল সিক এক্সেলে কোন কাজে ব্যবহার হয়? গোল সিক এক্সেলে ব্যবহার হয় টু ফাইন্ড মিসিং ইনপুট ভ্যালু ফর এ ডিজায়ার্ড আউটপুট। কোনো একটা তোমার হচ্ছে ডিজায়ার আউটপুটের মিসিং যে ইনপুট ভ্যালু থাকে সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের গোল সিক ফাংশনটা এক্সেলে ব্যবহার হয়। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন কি বলেছে? উইচ অপশন ইজ ইউজ টু প্রোটেক্ট ওয়ার্কশিট ডেটা ফ্রম এডিটিং? এটা হচ্ছে আমাদের প্রোটেক্ট, যে বেসিক্যালি শিট দেখতে পাচ্ছে এই অপশনটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি স্প্রেডশিটে একাধিক ব্যক্তি একসাথে কাজ করতে পারে? শেয়ারিং অ্যান্ড কোলাবোরেশন, এর মাধ্যমে তোমার একটা এক্সেল ওয়ার্কবুকে একাধিক ব্যক্তি একসাথে কাজ করতে পারবে। ঠিক আছে, 17 নম্বর, ইন এক্সেল দি ফাংশন ইফ এরার 10/10 এরার ফাউন্ড কি রিটার্ন করবে? এই এরারটি যেটা রিটার্ন করবে সেটা হলো আমাদের তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ অপশন সি, এরার ফাউন্ড, এই মেসেজটি হচ্ছে তোমার রিটার্ন করবে, এছাড়া অন্য কোনো কিছু নয়। কারণ 10কে 0 দিয়ে তোমার ডিভাইড করা যায় না, শুধু 10 নয়, যে কোনো নাম্বারকে 0 দিয়ে তুমি ডিভাইড করতে পারবে না। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন কি বলেছে? উইচ ফাংশন জয়েন টেক্সট ফ্রম ডিফারেন্ট সেল? নিচের কোন ফাংশনটি সেলের লেখা একত্রিত করতে সাহায্য করে? এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে কনক্যাটিনেট বা কনক্যাট ফাংশন হবে। এর মাধ্যমে একটা সেলের তোমার হচ্ছে অনেকগুলো লেখাকে একসাথে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, তো কনক্যাটিনেট এখানে অ্যান্সার। স্প্লিটের মাধ্যমে টেক্সটকে তোমার ডিভাইড করা হয়, ট্রিমের মাধ্যমে তোমার স্পেসেস রিমুভ করা হয়, আর লেফট হচ্ছে তোমার এখানে এমন কিছু জিনিস নয়। ঠিক আছে, নেক্সট 19, উইচ ভিজুয়ালাইজেশন ইজ মোস্ট সুইটেবল ফর ট্রেন্ডস ওভার টাইম? লাইন চার্ট। লাইন চার্ট কি হয়? ওভার দি টাইম সব থেকে বেস্ট সুইটেবল। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, ট্র্যাকিং চেঞ্জেস ইন শেয়ার্ড ওয়ার্কবুক হেল্পস টু? একটি শেয়ার ওয়ার্কবুকে ট্র্যাকিং চেঞ্জেস কোন জিনিসটা সাহায্য করে? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি হবে, আইডেন্টিফাই হু মেড মডিফিকেশন। তো একটা এক্সেল ওয়ার্কবুকে তুমি যদি কোনো চেঞ্জেস করো সেটা তোমার আরেকটা যে ব্যক্তি আছে যার সাথে শেয়ার করা আছে তার কাছে একটা নোটিফিকেশন চায় যে কে তোমার সেই মডিফিকেশনটা করলো। এটা কার মাধ্যমে হয়? এটা আমাদের এক্সেল ওয়ার্কবুকে একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে ট্র্যাকিং চেঞ্জেস, তার মাধ্যমে হচ্ছে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে অল অ্যাবাউট 60খানা প্রশ্ন ফ্রম দি ডিফারেন্ট 3 চ্যাপ্টার। 3টে চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম, যার মাধ্যমে আমাদের পুরো ওভারঅল যে পুরো সিলেবাস আছে তার কিন্তু রিভিশন এখানে অনেক ভালোভাবে হচ্ছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আর যেহেতু রিভিশন ভালো করে কমপ্লিট হয়ে গেল তাই আর এখন কোনো চিন্তা নেই পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য। অবশ্যই পরীক্ষায় এক্সামের পর কে কত নম্বর পেলে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসেই কিন্তু জানাবে। আর তোমাদের প্রত্যেককে বলে রাখতে চাই, সেমিস্টার 2তে কিন্তু ইউথ কেরিয়ার হাব ক্লাস 11
11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইংলিশ বাংলা উভয় ভার্সনের জন্য কিন্তু আমরা অনলাইন ব্যাচ লঞ্চ করব। সেই ব্যাচের যাবতীয় ডিটেলস তোমরা ইউটিউবেই পেয়ে যাবে, তাই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারো। তাছাড়া তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এখন থেকেই কিন্তু কন্ট্যাক্ট করে রাখতে পারো যদি তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের জন্য ভালো কোনো টিচার ফাউন্ড করছো, স্কুলের টিচারের কাছে ভালো করে পড়তে পারছো না, বাড়ির অফলাইন টিচারের কাছে ভালো করে পড়তে পারছো না, তাহলে কিন্তু আমাদেরকে একবার হলেও দেখতে পারো। আমরা কিন্তু মেন ব্যাচ লঞ্চ করার আগে তোমাদের ফ্রিতে ডেমো ক্লাসেসও কিন্তু দিয়ে থাকি, যে ডেমো ক্লাসেস তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা হয়ে যাওয়ার পর সেমিস্টার 1-এর পরেই আমরা কিন্তু লঞ্চ করব। অবশ্যই ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করবে ফ্রি অফ কস্ট। ডিটেলস পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। ক্লাস 11-এর সেমিস্টার 2-তে কিন্তু অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেখানে প্রথমবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আছে, যেটা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়ানো সাবজেক্ট তোমাদের, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কিং আছে, এথিক্স কিন্তু আছে, তো অনেক ভালো ভালো চ্যাপ্টার কিন্তু আছে, যার জন্য ভালো করে আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। বাট আপাতত তোমাদের সঙ্গে টাটা, আলবিদা। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সবার এক্সাম যেন অনেক ভালো হয়। অলওয়েজ কনফিডেন্ট থাকবে। এই ভিডিওটা ভালো করে দেখে যাও, আর কিচ্ছু না। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু রেটিংস দিয়ে আমাকে জানাবে। ভিডিওটায় 200টা লাইক কিন্তু টার্গেট শুরুতেই বলেছিলাম, তাহলে এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং এই ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো আমাদের চ্যানেলকে। সবাই ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তোমাদের সকলের সঙ্গে দেখা হবে সেমিস্টার 2-তে।